শিক্ষার্থী, আমরা আবার হাজির হয়েছি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, যে বিষয়টি আমরা হয়তো পরীক্ষাতে পাই না সরাসরি, কিন্তু এই বিষয়টা না জানলে আমরা ইংলিশের দক্ষতা অর্জন কখনোই করতে পারবো না। ইংলিশ বলি আর বাংলা বলি, বাংলা বাক্য গঠন করতে গেলেও আমাদের একটি গঠন প্রয়োজন হয়, ইংরেজি বাক্য গঠন করতে গেলেও একটা গঠন প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বুঝতে পেরেছ আজ আমরা কি নিয়ে হাজির হয়েছি, কি বিষয় নিয়ে। আমরা আজকে একটি বাক্যের ইংলিশ এবং বাংলা বাক্যের মৌলিক গঠন কিরূপ হয় সেই বিষয়টা নিয়ে আমরা হাজির হয়েছি আজকে। তো প্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে আমরা চলো যাই কিভাবে আমাদের ইংরেজি বাক্য এবং বাংলা বাক্যের মৌলিক গঠন কিভাবে হয় সেই বিষয়টা আমরা একটু পুরোপুরি ভালো করে জেনে নিই। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বোর্ডের দিকে তাকাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স, অর্থাৎ বাংলাতে বলি বাক্যের মৌলিক গঠন। এখন বাক্যের মৌলিক গঠন, বাক্য আমরা সাধারণত আমরা যেহেতু ছাত্র লেখাপড়া করতেছি, জ্ঞান অর্জন করতেছি, তাহলে আমাদের দু ধরনের বাক্য আমাদের সামনে সবসময়ের জন্য এসে যায়। দু ধরনের বাক্যর দক্ষতা অর্জন আমাদের সাধারণত করতে হয়। যেহেতু আমরা বাংলাদেশি জনগণ, সেহেতু আমাদের বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা বাংলা ভাষার দক্ষতা অর্জন করতে হয়। আরেকটা হচ্ছে, যেহেতু আমাদের অফিস প্লাস বিভিন্ন জায়গাতে আমাদের ইংলিশ ভাষা ব্যবহৃত হচ্ছে, এবং ইংলিশ ভাষা একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আন্তর্জাতিক বলি আমরা, আন্তর্জাতিক ভাষা। এই কারণে আমাদের অফিস আদালত সব জায়গাতেই এই ভাষার ব্যবহার যথেষ্ট পরিমাণে রয়েছে। এই ভাষা না জানলেই নয়, বর্তমান এই ভাষা আমরা প্রকৃত জ্ঞান বা দক্ষতা অর্জন কখনোই করতে পারবো না যদি ইংলিশ না জানি। এই জন্য ইংলিশ ভাষার দক্ষতা অর্জনের জন্য আমাদের ইংলিশের মৌলিক গঠন জানা থাকা অতীব জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবহেলা না করে এই বিষয়টা ভালো করে জানবে, এবং এটা মনে করবে না যে এটা পরীক্ষাতে আসে না সুতরাং জানা লাগবে না। অবশ্যই জানা লাগবে। আমরা যদি মৌলিক গঠন না জানি তাহলে তো এই গঠন না জানলে আমরা কোনো সেন্টেন্সই তৈরি করতে পারবো না। সুতরাং এই সেন্টেন্সটা গঠন অবশ্যই শিখতে হবে। আর এখান থেকেই আমরা যে এই মৌলিক গঠন থেকে আমাদের যে টেন্স বলি, ভয়েস বলি, নারেশন বলি, যেগুলো প্রত্যেকটা গঠন এখান থেকেই কিন্তু তৈরি হয়েছে। সুতরাং আমাদের এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতি জরুরি। এখন বিষয়টা হলো, আমরা তাহলে জেনে আসি যে আমরা আজকে পড়ছি বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স। এখন আমরা দেখি, যেহেতু দুটি ভাষায় আমরা শিখবো, দুটি ভাষার মৌলিক গঠন শিখবো বাক্য তৈরি, তাহলে প্রথমত দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বাক্যের মৌলিক গঠন, বাংলা বাক্যের মৌলিক গঠন। আবার আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ বাক্যের মৌলিক গঠন। তাহলে দুটি গঠন আমরা একটু জেনে নেই। বাংলা বাক্যতে কিভাবে আছে দেখি, যে বাংলা বাক্যতে আমরা যদি বাংলায় বলি তাহলে হচ্ছে কর্তা, তারপর হচ্ছে কর্ম, তারপর হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, এখন কর্তা কি জিনিস সেটা হয়তো তোমাদের প্রশ্ন থাকতে পারে। আমি একটু তোমাদের বলেছি, একটা বাক্যে যে কথা বলে বা যে কাজ করে, একটা কাজ হোক অথবা একটা কথা হোক, যে কোনো বিষয় একটা যে করে বা যে বলে সে হচ্ছে কর্তা। এখানেও আমরা একটা এক্সাম্পল দেখি যে আমরা স্কুলে যাই, এই বাক্যে একটা সাবজেক্ট আছে, কর্তা আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা। কে যায় বা কারা যায়, তাহলে এই কাজটা করছে কে? এখন যদি এখানে আমি ব্যবহার করতাম, আমি স্কুলে যাই, তাহলে এখানে কি বলতাম? আমরা বলতাম যে এখানে বলতাম যে আমি স্কুলে যাই, কে যায়? এখন এখানে যদি একটা নাম ব্যবহার করতাম যে রাজু স্কুলে যায়, কে যায়? রাজু যায়, তাহলে এই বা কারা এটা দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পেয়ে যাই সেটা হচ্ছে কর্তা। এইবার আমরা কাজ যেটা সেটাকে বলি ক্রিয়া বা ভার, আর এই কর্তা যে কাজ যেটার উপর যে বর্তায় সেটা হচ্ছে
কর্ম অর্থাৎ অবজেক্ট। তাহলে কর্তা, এখন কর্তা যা করে সেই কাজটা, কর্তার কাজটা হচ্ছে ভার্ব, আর কর্তার কাজ যাকে ঘিরে হয়, যাকে ঘিরে সম্পাদিত হয় সেটা হচ্ছে কর্ম। তাহলে এখানে কর্তা কাজ করে কি যায়, আর কাকে ঘিরে কোথায় যায়, এটা হচ্ছে স্কুলে যায়। তাহলে কর্তার কাজটা স্কুলকে ঘিরে সম্পন্ন হচ্ছে, যে কারণে আমরা এটাকে বলছি কর্ম। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলা বাক্যর মৌলিক গঠন যদি তৈরি করতে যাই, তাহলে প্রথমে বসাতে হবে একটা কর্তা বা সাবজেক্ট, আর তারপরেই বসাতে হবে অবজেক্ট, তারপরে বসাতে হবে লাস্টে যে ভার্ব অর্থাৎ ক্রিয়া। তাহলে কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, অর্থাৎ ইংলিশে যদি বলি সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। এটা হচ্ছে বাংলা বাক্যের মৌলিক গঠন। এখন আমরা একটু দেখি যে এখান থেকে ইংলিশ বাক্যের গঠন করতে গেলে কতটুকু পরিবর্তন করা লাগে। আমরা দেখি যে ইংলিশ বাক্যের মৌলিক গঠন হচ্ছে যে আমরা যথারীতি দেখছি কর্তার স্থানে কর্তা রয়েছে, কিন্তু কর্মের স্থানে চলে এসেছে ক্রিয়া, আর কর্ম চলে গেছে লাস্টে। তাহলে আমরা কি পেয়েছি এখানে কর্তা প্লাস ক্রিয়া প্লাস কর্ম। আগে ছিল কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, আর ইংলিশ বাক্যে আসছে কর্তা প্লাস ক্রিয়া প্লাস কর্ম। তাহলে ক্রিয়াটা ইংলিশ বাক্যে মাঝখানে চলে এসেছে, আর ক্রিয়াটা বাংলা বাক্যে লাস্টে চলে এসেছে। এটা কিন্তু আমাদের একটা লক্ষণীয় বিষয়। ইংলিশ বাক্য গঠন করতে গেলে আমাদেরকে সাবজেক্টের পরেই ক্রিয়া অর্থাৎ ভার্ব বসাতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব তারপর অবজেক্ট। তাহলে এইভাবে করে আমাদেরকে একটা বাক্য গঠন করতে হবে। যে কোনো বাক্য গঠন করতে গেলে আমাদেরকে এই ফর্মুলা অনুসরণ করতে হবে। যদি এই ফর্মুলা অনুসরণ করতে না করি তাহলে আমাদের বাক্য শুদ্ধ হবে না। প্রিয় শিক্ষার্থী, গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমরা আরো ভালো করে বোঝো যে পার্থক্য কোথায়। যখন ইংলিশ বাক্য আমরা গঠন করতে যাব তখন আমাদেরকে অবশ্যই সাবজেক্টের পর কি নিতে হবে, ভার্ব। সাবজেক্টের পর ভার্ব নিতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, এই কথাটা মাথায় রাখতে হবে। তারপর অবজেক্ট প্লাস বাকি অংশ যদি থাকে সেটা আমাদেরকে দিতে হবে। বাংলা বাক্যে তো ঠিক সাবজেক্টের পর অবশ্যই কর্মটা নিয়ে আসতে হবে, তারপর ক্রিয়া দিয়ে বাকি অংশ যদি থাকে যা, অর্থাৎ বাংলা বাক্যেতে ক্রিয়াটাকে লাস্টে নিতে হবে, সবার লাস্টে। বাংলা বাক্যে ক্রিয়াটাকে সবার লাস্টে নিতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। বাংলা বাক্যে ক্রিয়াকে সবার শেষে নিতে হবে, এটা মনে রাখতে হবে। আর ইংলিশ বাক্যে আমাদের ক্রিয়াটাকে সাবজেক্টের পরেই আনতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, ইংলিশ আমাদের আবার ভার্বের স্থানে আবার দেখা যাচ্ছে যে কিছু অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব হয়ে থাকে। এটা বিষয় না, বিষয়টা হলো ভার্বের স্থানে ভার্ব, সেটা অক্সিলারি হোক আর প্রিন্সিপাল হোক, যেটাই হোক না, মূল ভার্ব হোক আর সাহায্যকারী ভার্ব হোক, যেটা হোক ভার্বের স্থানে ভার্বই বসবে। কখনো মডেল অক্সিলারি অর্থাৎ ভার্বের প্রকার, ওটা হচ্ছে ওগুলো হচ্ছে ভার্বের প্রকার। এটা নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো দরকার নাই। এটা অক্সিলারি ভার্ব হোক অথবা মডেল অক্সিলারি হোক অথবা মূল ভার্ব হোক, যেটাই হোক এটা ভার্ব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে জানতে পারলাম যে আমাদের বাংলা বাক্যের মৌলিক গঠন এবং ইংলিশ বাক্যের মৌলিক গঠন। আমরা একটা সেন্টেন্স দিয়ে এটা আমরা দেখে নেই, বুঝে নেই বিষয়টা। আমরা একটা বাংলা বাক্য যেটা এখানে পেয়েছি সেটা হচ্ছে আমরা স্কুলে যাই, এটা হচ্ছে বাংলা বাক্য। এখানে কি পেয়েছি, প্রথমে যথারীতি আমরা যেহেতু কে স্কুলে যায়, কারা স্কুলে যায়, আমরা অর্থাৎ আমরা বা আমি বা কোনো নাম থাকলে সেটা এখানে হতো, তাহলে সাবজেক্ট এখানে স্থানে যথারীতি ব্যবহৃত হয়েছে। এরপর হচ্ছে কর্তার কাজ কাকে ঘিরে হচ্ছে, সাবজেক্ট কাকে ঘিরে কাজটা করতেছে, এই যে অর্থাৎ কোথায় যাচ্ছে, স্কুলে। তাহলে এখানে অবজেক্ট যথারীতি ঠিক আছে। এইবার ভার্বটা আমাদের কাজটা কি, যাওয়াটা হচ্ছে কাজ, এই কাজটা লাস্টে চলে গেছে, এটাও ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে এই যে বিষয়টা আমাদের কি করতে হবে, আমরা বাংলা বাক্যটা পেলাম যে আমরা স্কুলে যাই, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট প্লাস ভার্ব, এটা ঠিক আছে, লাইন আমাদের স্ট্রাকচার ঠিক আছে, সুতরাং বাক্যটাও যথারীতি রাইট। এখন আমরা দেখে নেই যে ইংলিশ বাক্য, এই বাক্যটাকে যদি ইংলিশ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। তাহলে সাবজেক্টের স্থানে অর্থাৎ কর্তার স্থানে আমরা পাইছি, আমরা ইংলিশ কি উই। এরপর আসো আমরা কি পেয়েছি, এরপর হচ্ছে যে আমাদের নিতে হবে কি ভার্ব, ভার্ব হচ্ছে যাওয়া,
অর্থাৎ যাওয়ার ইংলিশটা কি গো। তাহলে সাবজেক্টের পরেই ভার্ব চলে এসেছে, তার মানে আমাদের স্ট্রাকচার এ পর্যন্ত ঠিক আছে। তারপর আমাদের অবজেক্ট বা বাকি অংশ স্কুল, এটা আমাদের নিতে হবে। তাহলে স্কুলটা হচ্ছে অবজেক্ট আর টুটা হচ্ছে আমাদেরকে যেহেতু স্কুল অভিমুখে যায় একটা প্রিপজিশন আলাদা নিতে হচ্ছে, সেই হিসাবে এই টোটাল ওইটুক নিয়ে আমাদের অবজেক্ট। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে বাংলা বাক্য সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এটা ঠিক আছে। আবার ইংলিশ বাক্য সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাও ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে তিনটা মৌলিক বিষয়, এই বিষয়টাকে সাজিয়েই আমাদের বাক্যগুলো গঠন করতে হয়। এখন আমাদের এই সাবজেক্ট কোনটাকে বলি, ভার্ব কোনটাকে বলি আর অবজেক্ট কোনটাকে বলি, এই বিষয়টা আমাদের মাথায় রাখা খুবই জরুরি। যদি এটা না বুঝি তাহলে হয়তো এখন যে বাক্যটা আমি তোমাদেরকে শেখালাম সেই বাক্যটা হয়তো তোমরা করতে পারবে, অন্য আরেকটা বাক্য দিলে তখন তুমি সাবজেক্ট চিনতেছো না, অবজেক্ট কোনটা সেটা চিনতেছো না, ভার্ব কি হবে সেটা বুঝতে পারতেছো না। তাহলে আমাদেরকে এই তিনটা বিষয় যদি আমরা ভালো করে জানি, তারপরে তিনটাকে বাংলায় সাজালে কিভাবে সাজাতে হবে, কোন ধারা অনুপাতে সাজাতে হবে, ইংলিশে সাজালে কোন ধারা অনুপাতে সাজাতে হবে, সেটাই তোমরা বুঝে গেলে তোমরা দেখবে যে বাক্য সাজাতে পারছো। এরপরে তোমাদের শব্দ জ্ঞান থাকতে হবে, এবং ইংলিশ যদি দক্ষতা অর্জন করতে হয় তাহলে ইংলিশের ভোকাবুলারি ভান্ডার তোমাদের সমৃদ্ধ করতে হবে। হ্যাঁ, এখন একটা ইংলিশ আসলো, সেটার ইংলিশ অর্থাৎ বাংলা শব্দ আসলো, সেটার ইংলিশ জানি না, ইংলিশ না জানলে তো আমাদের এই গঠন করে কোনো লাভ নেই। এই জন্য আমাদের শব্দ ভান্ডার বাড়াতে হবে। ইংলিশ শিখতে হলে অবশ্যই, যেহেতু বিজাতীয় ভাষা, বিদেশি ভাষা, সেটা আমাদের ইংলিশের দক্ষতা বাড়াতে হলে সবচেয়ে জরুরি শব্দ ভান্ডার সমৃদ্ধ করা, ভোকাবুলারি শব্দার্থ পড়া, এটা বেশি বেশি করতে হবে। তাহলে দেখবে তোমরা ইংলিশ এবং বাংলা দক্ষতা সুন্দরভাবে অর্জন করতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আমাদের সংক্ষিপ্ত ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থী, সবার কাছে দোয়া চাই, তোমরাও দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরা আবার যেন আমরা সরাসরি ক্লাসে ফিরতে পারি, এই কামনা করে আজকে এখান থেকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।